চেহারাটা লাল লাল লাগে। ক্যামেরার আইএসওটা ফিক্স করো, আইএসওটা বাড়ায় দিবা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। সব কিছু ঠিকঠাক আছে কিনা, ভাইয়ের কথা স্পষ্টভাবে ঠিকঠাকভাবে শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। গতকালকের ক্লাসটা কি বাসায় করেছিলে? গতকালকের ক্লাসটা কি করেছিলে? সকালবেলা যে ক্লাসটা হয়েছিল সবাই একটু বলো তো ভাইয়া, গতকালকের ক্লাসটা। গতকালকের ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা পরিবেশ রসায়ন থেকে যদি বোর্ডে সিকিউ আসে অ্যান্সার করা একদম ইজি না। পরিবেশ রসায়ন থেকে কি কঠিন প্রশ্ন আসে? তুমি বোর্ডে দেখছো পরিবেশ রসায়ন থেকে কঠিন প্রশ্ন কিন্তু আসে না, বুঝতে পারছো? তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। প্রথমে আমার একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া লাগছিল যে আমার একটা বড় ভাইয়া স্ট্রোক করছিল, মানে যেমনটা নিউজ পাইছিলাম। পরে হাসপাতালে গিয়ে দেখলাম যে ভাইয়া প্যানিক অ্যাটাক করছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন ঘুমের ওষুধ দিয়ে সুস্থ আছে। তো তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? ওকে, সো পরিবেশ রসায়ন থেকে কিন্তু যে প্রশ্নই আসুক না কেন তোমাদের পারার কথা। হ্যাঁ, সো আজকের ক্লাসে বেসিক্যালি হচ্ছে মানে সিকিউ আসার মতো টপিক, যদি ইম্পর্টেন্ট টপিক বলি সেটা হচ্ছে অ্যাসিড বেস থিওরি বা অম্ল ক্ষারক মতবাদ, তাই না? আজকের ক্লাস থেকে টপিক আসার মতো টপিক কোনটা? ঠিক আছে, অ্যাসিড বেস থিওরি, বুঝে গেছে? বা অম্ল ক্ষারক মতবাদ থেকে এখান থেকে সিকিউ আসতে পারে। আর বাকি যে জিনিসগুলো আছে, হ্যাঁ, বিওডি, সিওডি, টিডিএস, তারপর হু কর্তৃক নিরাপদ মাত্রা, এগুলো আমি বই থেকে দাগায়ে দিব, বুঝতে পারছো? এগুলো কি করব, বই থেকে দাগায়ে দিব, দেন আমরা স্লাইডে প্র্যাকটিস করব। তো আজকে আমাদের ক্লাসটা একটু দুইভাবে হবে। প্রথমে আমরা বোর্ডে পড়ব, তারপরে আমরা কই যাব, বইয়ে যাব। বইয়ে যা যা ইম্পর্টেন্ট লাইন আছে ওইখান থেকে দাগায়ে পড়ব। তোমরাও বইটাকে কাছে রাখো, তাহলে সবচেয়ে ভালো হবে। তারপরে আমরা কি করব, ফাইনালি প্র্যাকটিসগুলো করব। তো বেসিক্যালি সিকিউ কই থেকে আসবে বলো তো? সিকিউ কই থেকে আসবে? সিকিউ আসবে হচ্ছে অম্ল ক্ষারক মতবাদ থেকে। ওকে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন আজকের ক্লাসের। সো আমরা চলো শুরু করব কোনটা দিয়ে বলো তো? অম্ল ক্ষারক মতবাদ দিয়ে, ঠিক আছে? রেডি সবাই? সবাই রেডি কিনা বলো ভাইকে। সবাই রেডি, মাশাল্লাহ মাশাল্লাহ। লাইভ কার আইডি দিয়ে গেছো? তোমারটা? আমারটা দিয়ে? আমারটা এখনো লাইভ করতে দেয় না। আচ্ছা, আমারটা দিয়ে পোস্ট করা গেছে, আমারটা দিয়ে এখনো লাইভ করতে দিবে না জুকারবার্গ মামা। হ্যাঁ, সো আসো, সো আমরা হেডিং দেই, সেটা হচ্ছে অম্ল ক্ষারক মতবাদ। কয় ধরনের মতবাদ আছে ভাইয়া বলো তো? অম্ল ক্ষারক মতবাদ আমাদের কয় ধরনের? 3 ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে আরহেনিয়াস মতবাদ, আরেকটা হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ, ঠিক আছে? আরেকটা কি? লুইস মতবাদ, তাই না? সো প্রত্যেকটা মতবাদ অনুযায়ী আমরা যদি আসি, প্রত্যেকটা মতবাদ অনুযায়ী কি আছে? অ্যাসিড আছে, বেইজ আছে। সো দেখতে হবে আরহেনিয়াস মতবাদে কি বলছে। আরহেনিয়াস মতবাদে বলছে হচ্ছে অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনার, হাইড্রোজেন আয়ন দান করবে। আর বেইস কি? ঠিক আছে, বেইস হাইড্রোক্সাইড আয়ন দান করবে। অ্যাসিড মানে কি? অম্ল, আর বেইজ মানে ক্ষারক। অবশ্যই 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 এখানে কি থাকতে হবে? জলীয় মাধ্যম থাকতে হবে। কি থাকতে হবে ভাইয়া? জলীয় মাধ্যম থাকতে হবে। সো এটা হচ্ছে আরহেনিয়াস মতবাদের একটা লিমিটেশন। সো জলীয় মাধ্যমে
একটু বুঝো, জলীয় মাধ্যমে কোনো একটা অ্যাসিড যদি বা কোনো একটা যৌগ যদি হাইড্রোজেন আয়ন দান করে, সো বুঝো জলীয় মাধ্যমে কোনো একটা যৌগ যদি হাইড্রোজেন আয়ন দান করে তাহলে সেটাকে কি বলবো আমরা বলো তো? তাহলে সেটাকে কি বলবো? অ্যাসিড, তাই না? জলীয় মাধ্যমে কোনো একটা যৌগ যদি হাইড্রোজেন আয়ন দান করে সেটাকে আমরা অ্যাসিড বলবো। আর জলীয় মাধ্যমে কোনো একটা ক্ষারক যদি হাইড্রোক্সাইড আয়ন বা জলীয় মাধ্যমে কোনো একটা যৌগ যদি হাইড্রোক্সাইড আয়ন দান করে, ঠিক আছে, সেটাকে বলা হবে বেস। ঠিক আছে, সো এইখানে লিমিটেশন কি? লিমিটেশন আমরা একটাই বলবো যে এইখানে জলীয় মাধ্যমটা হওয়া লাগবে। কি হওয়া লাগবে ভাইয়া? জলীয় মাধ্যমটা হওয়া লাগবে। ডান ডান ডান। এখন আসো আমরা পরবর্তীটায় যদি যাই, এটা গেল জলীয় মাধ্যম। ব্রনস্টেড লাউরি মতবাদটা যদি দেখি, ব্রনস্টেড লাউরি মতবাদে আবার জলীয় মাধ্যম নাই। ব্রনস্টেড লাউরি মতবাদে অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন দাতা, প্রোটন দাতা, আর বেইস বা ক্ষারক হচ্ছে প্রোটন গ্রহিতা। ঠিক আছে, বেইস বা ক্ষারক হচ্ছে প্রোটন গ্রহিতা। সো এইখান থেকে এই ব্রনস্টেড লাউরি মতবাদ থেকে আমাদের একটা মতবাদ আসে যে অণুবন্ধী অম্ল ক্ষারক মতবাদ। কি আসে? অণুবন্ধী, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি প্যাচ লাগে, তাই না? অণুবন্ধী অম্ল ক্ষারক একটা টার্ম আসে, তাই তো? সো চলো এটা আমরা একটু এক্সপ্লেইন করি। এইটা নিয়েই তো আমাদের প্যাচটা লাগে, ব্রনস্টেড লাউরি মতবাদ নিয়ে। বুঝতে পারছো? ব্রনস্টেড লাউরি মতবাদে কি বলছে? অণুবন্ধী অম্ল ক্ষারক। ঠিক আছে, সো এখন আসো আমরা যদি দেখি এই আরাফ বিনতে বুঝতেছি না একই কমেন্ট তুমি 50 বার করলা, আমি তো আরেকবার রিপিট করবো, আমি এখনো কিছু বুঝাইছি তোমারে। একটু ধৈর্য ধরো ভাইয়া, ধৈর্য ধরো, এখন তো বুঝাই নাই। তো ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী কি হয়? অণুবন্ধী অম্ল ক্ষারক একটা টার্ম আসে, সো যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি প্যাচ লাগে। ওকে, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি প্যাচ লাগে। ঠিক আছে, সো একটু খেয়াল করো আমাদের প্যাচ লাগে কোন জিনিসটা নিয়ে? সেটা হচ্ছে অণুবন্ধী অম্ল ক্ষারক মতবাদ। অণুবন্ধী অম্ল ক্ষারক মতবাদ, এটা নিয়ে আমাদের প্যাচটা লাগে। দেখো আমরা আইডেন্টিফাই করতে পারি না কোনটি অণুবন্ধী অম্ল কোনটি অণুবন্ধী ক্ষারক। সো আমি একটা টেকনিক দিই, টেকনিকটা লেখো আগে। আচ্ছা, টেকনিকের আগে একটা এক্সাম্পল দিই। ধরো HCl আছে, এখানে H প্লাস প্লাস Cl মাইনাস। সো অণুবন্ধী অম্ল আর ক্ষারকের ভিতরে মনে রাখবা অলওয়েজ একটা হাইড্রোজেন আয়নের পার্থক্য থাকবে। কি থাকবে? এই যে জোড়াটাকে অণুবন্ধী অম্ল ক্ষারক যুগল বলবো, এই জায়গায় একজন অ্যাসিড হবে একজন বেইস হবে, আমি জানি না এখনো কে। সো এই যে আমরা জোড়ায় জোড়ায় কাজ করব, একজন কি হবে? অ্যাসিড, একজন বেইস। তো কে অনুবন্ধী অ্যাসিড কে অনুবন্ধী বেইস, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে মনে রাখবা অনুবন্ধী অম্ল ক্ষারক যুগলের ভিতরে কি থাকবে? একটা হাইড্রোজেন আয়নের পার্থক্য থাকবে। কারা হবে? যাদের ভিতরে একটা প্রোটনের পার্থক্য আছে, যাদের ভিতরে একটা প্রোটনের পার্থক্য আছে। ঠিক আছে, যাদের ভিতরে একটা প্রোটনের পার্থক্য আছে, সো তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। এখন আমাদের বের করতে হবে, ঠিক আছে, আমাদের বের করতে হবে কে অনুবন্ধী অম্ল আর কে অনুবন্ধী ক্ষারক। ইয়েস অর নট? রেডি তোমরা সবাই? আমাদের বের করতে হবে কি কে অনুবন্ধী অম্ল আর কে অনুবন্ধী ক্ষারক। সো এখন আসো, মনে রাখবা অনুবন্ধী যেই হবে না কেন, তীর চিহ্নের এই চিহ্নের ডান পাশে, তীর চিহ্নের ডান পাশ আর বাম পাশ আছে না, ডান পাশে অলওয়েজ, তীর চিহ্নের ডান পাশে অলওয়েজ অনুবন্ধী থাকবে। অনুবন্ধী কই থাকবে? তীর চিহ্নের ডান পাশে অলওয়েজ থাকবে। আর আরেকটা টেকনিক মনে রাখো,
যুগলের মধ্যে মানে পেয়ারের মধ্যে, যুগলের মধ্যে যার হাইড্রোজেন বেশি সে অ্যাসিড। বুঝে গেছে? পেয়ারের ভিতরে যার হাইড্রোজেন বেশি সে অ্যাসিড। তাহলে দেখো এই যে এই দুইজনের ভিতরে আমি কাজ করতেছি, তাই তো? কোন দুইজনের ভিতরে? এই দুইজনের ভিতরে। তো এই দুজনের ভিতরে কার হাইড্রোজেন বেশি? HCl আর ক্লোরাইডের ভিতরে কার হাইড্রোজেন বেশি বলো তো? সবাই একটু বলো, কার হাইড্রোজেন বেশি? বলো, কার হাইড্রোজেন বেশি? তো HCl এর হাইড্রোজেন বেশি, তাই না? তাহলে এটা কি অ্যাসিড। আর যার হাইড্রোজেন কম সে কি ক্ষার। এখন আমি একটা টেকনিক কি শিখেছি, তীর চিহ্নের ডান পাশে যে থাকবে তাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষার। কি বলছি? তীর চিহ্নের ডান পাশে যে থাকবে তাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষার। তাহলে এই যে এটা কি হাইড্রোজেন কম, এটাকে কি বলবো আমি? অনুবন্ধী ক্ষার। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে ব্যাপারটা? মাথায় ঢুকছে? তাহলে তুমি আমাকে বলো, পানি আর হাইড্রোক্সাইড লেটস সে, এদের ভিতরে কে অনুবন্ধী ক্ষার আর কে অনুবন্ধী অ্যাসিড বলো? আবার বলেন, দেখো অনেকগুলো এক্সাম্পল করাবো, তোমরা বুঝে যাবা। দেখো পানি আর হাইড্রোক্সাইডের ভিতরে কে অনুবন্ধী ক্ষার? তো সবাই উত্তর দিচ্ছে হাইড্রোক্সাইড অনুবন্ধী ক্ষার। কেন? কারণ হাইড্রোক্সাইডে কি হাইড্রোজেন কম না, আর পানিতে কি হাইড্রোজেন বেশি। দেখো প্রথমে দেখব দুইজনের ভিতরে একটা হাইড্রোজেনের পার্থক্য আছে কিনা। দেখো ওর দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, ওর কি একটা অক্সিজেন একটা হাইড্রোজেন, তাহলে কি ওর একটা হাইড্রোজেন বেশি আছে। সো হাইড্রোজেনের পার্থক্য আছে, ইয়েস অর নট? প্রথম স্টেপ ডান, প্রথম স্টেপ ডান যে হাইড্রোজেনের পার্থক্য আছে। ওকে, প্রথম স্টেপ ডান। তারপর দেখো সেকেন্ড স্টেপ কি বলছি, যার হাইড্রোজেন বেশি, দেখো ওর একটা হাইড্রোজেন বেশি না, ও অ্যাসিড। আর বলছে তীর চিহ্নের ডান পাশে অলওয়েজ অনুবন্ধী থাকবে, দিলাম অনুবন্ধী। এখন একটু বুঝো অনুবন্ধী, তাইলে দেখো ও যদি অনুবন্ধী হয় তো ও কি হবে? দেখো হাইড্রোজেন কম না, ক্ষার। এখন আমি যদি ঘটনাটা উল্টাইয়া দেই, দেখো তো আমি যদি ঘটনাটা উল্টাইয়া দেই তাহলে কি হবে? এখন আমারে বলো, আমি যদি ঘটনাটা উল্টাইয়া দিই তাহলে কি হবে? তো এখন পানি কি অনুবন্ধী অ্যাসিড না? আমি বলছি না তীর চিহ্নের ডান পাশে যেই থাকবে সে কি অনুবন্ধী। তো এখন কি পানি অনুবন্ধী অ্যাসিড, আর এটা কি হবে? ক্ষার। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় H3PO4 আর আরেকটা যদি বলা হয় H2PO4 মাইনাস, তাহলে কে অনুবন্ধী অম্ল আর কে অনুবন্ধী অ্যাসিড বলো? কে অনুবন্ধী অম্ল আর কে অনুবন্ধী ক্ষার বলো? বলো বলো বলো। আমরা কি বলছি? যার হাইড্রোজেন বেশি সে অ্যাসিড, আর যার হাইড্রোজেন কম সে ক্ষার। কার হাইড্রোজেন বেশি? দেখাই যাচ্ছে H3PO4 আর H2PO4 হাইড্রোজেন কম, তাই না? তাহলে H3PO4 এটা কি অ্যাসিড, আর যদি এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেয় এটা কি অনুবন্ধী ক্ষার। তোমাকে যদি একটা প্রশ্ন করা হয়, দেখো এখানে তো লিখলাম, এই পেজে একটা প্রশ্ন করা হইলো পানির অনুবন্ধী অ্যাসিড কোনটি বলো, কি হবে? এরকম প্রশ্নগুলো আসে না, পানির অনুবন্ধী অ্যাসিড কোনটি বলো? তোমাকে এই প্রশ্নটা করলো, পানির অনুবন্ধী অ্যাসিড কোনটি বলো, কি হবে? কি হবে? H3O প্লাস না?
ইয়েস অর নট? H3O প্লাস, কারণ এইটার অ্যাসিড চাইছে। অ্যাসিড হইলে কি করব, একটা হাইড্রোজেন বাড়ায় দিব, তাই না? অ্যাসিড হইলে কি করব আমরা, একটা হাইড্রোজেন বাড়ায় দিব। মাথায় ঢুকতেছে এখন? যারা বুঝো নাই, যারা বুঝো নাই এখন আস্তে আস্তে মাথায় ঢুকতেছে? ওকে, নাইস। এখন তোমারে যদি বলা হয় পানির অনুবন্ধী ক্ষার কোনটি? দুই ধরনের প্রশ্নই তো আসতে পারে। তোমাকে যদি বলা হয় পানির অনুবন্ধী ক্ষার কোনটি, বলো কি দিবা? এই তো নাইস, হাইড্রোক্সাইড। তা আমরা প্র্যাকটিস করলে আশা করি পারবো, তাই না? আমরা প্র্যাকটিস করলে আশা করি পারবো। ইয়েস অর নট? ইয়েস অর নট? আমাদের ভিতরে কনফিডেন্স আছে? ডান ডান। এখন এখন আরেকটা জিনিস পড়বো, লুইস মতবাদ, তাই না? লুইস মতবাদ। তো লুইস মতবাদটা আমরা দেখি কিভাবে, লোন পেয়ার দ্বারা। কি দ্বারা? লোন পেয়ার। লোন পেয়ার বুঝি তো? লোন পেয়ারের বাংলা কি বলো তো? মুক্তজোড় ইলেকট্রন না রে বাবা? লোন পেয়ারের বাংলা কি? মুক্তজোড় ইলেকট্রন। ইয়েস অর নট? লোন পেয়ারের বাংলাটা কি? মুক্তজোড় ইলেকট্রন। তো কার কার মুক্তজোড় ইলেকট্রন আছে দেখি তো? ধরো অ্যামোনিয়া, মুক্তজোড় ইলেকট্রন আছে। পানি, মুক্তজোড় ইলেকট্রন আছে। এগুলোই তো মোটাটাকে ইম্পর্টেন্ট। তো মনে রাখবা, এই যারা লোন পেয়ার দান করে তারা কি? বেইস। যারা লোন পেয়ার দান করে তাদেরকে কি বলা হয়? বেইস। আর যারা লোন পেয়ার এই মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? অ্যাসিড। মাথায় ঢুকছে? সো যে লোন পেয়ার ইলেকট্রন দান করবে তাকে কি বলবা? বেইস বা ক্ষারক। আর যে লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলি আমরা? অ্যাসিড বলি। মাথায় ঢুকছে ভাই? তো অ্যামোনিয়া লোন পেয়ার ইলেকট্রন আছে, ও দান করে, তাহলে এটা কি? বেইস, লুইস বেইস। পানি লোন পেয়ার ইলেকট্রন আছে, দান করে, এটা কি? বেইস, লুইস বেইস। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এদের কি অষ্টক সংকোচন হয় না? বোরন ট্রাইফ্লোরাইড, এদের অষ্টক সংকোচন হয় না? ফেরিক ক্লোরাইড, অষ্টক সংকোচন হয় কি না? সো যাদের অষ্টক সংকোচন হয় তারা কি? লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে, তো এদেরকে কি বলা হয়? লুইস অ্যাসিড। বুঝতে পারছি? যাদের অষ্টক সংকোচন হয়, ঠিক আছে, যাদের অষ্টক সংকোচন হয়, বুঝা গেছে? যাদের অষ্টক সংকোচন হয় বা যাদের ইলেকট্রনের ঘাটতি আছে তাদেরকে আমরা কি বলি? ঠিক আছে, তাদেরকে আমরা কি বলি? লুইস অ্যাসিড। ঠিক আছে, যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে তারা কি? লুইস অ্যাসিড। ওকে, মতবাদটা মাথায় ঢুকছে? মতবাদটা মাথায় ঢুকছে ভাইয়ারা? একটু বলো। হ্যাঁ, লিগেন্ড। ইয়েস, পিয়াস মন্ডল, লিগেন্ড। লিগেন্ডটা বেইস। সো আমি আরেকবার বুঝিয়ে দিই। ধরো ধরো আমি আরেকবার একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? লেটসে ধরো যার লোন পেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে, যার লোন পেয়ার ইলেকট্রন আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, সে কি করে? এটা দান করে। কাকে দান করে? ধরো অ্যামোনিয়া কাকে দান করে? সে অবশ্যই আমরা দেখছি BF3 কে সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়, অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইডের কি হয়? তুমি যদি দেখো বোরন ট্রাইফ্লোরাইড, 3টা বন্ধন, 3টা ফ্লোরিন, 6টা ইলেকট্রন আছে। দেখো এক একটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন? 2টা। কয়টা করে ইলেকট্রন? 2টা। সো 6টা ইলেকট্রন আছে। সো পৃথিবীতে সবাই তো চায় অষ্টক পূর্ণ করতে, ইয়েস অর নট? সো 6টা ইলেকট্রন দিয়ে কি ও অষ্টক পূর্ণ করতে পারবে না? ওর তো ইলেকট্রন দরকার। এই কারণে সে কি করে? মুক্তজোড় ইলেকট্রন থেকে সেই ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রনের চাহিদা ফুলফিল করার জন্য। আমার কথাটা মাথায় ঢুকছে স্যার এখন? সো যে গ্রহণ করতেছে সে অ্যাসিড, আর যে দান করতেছে সে বেইস। ওকে, ক্লিয়ার? এখন আসেন সামনে যাই। সো কিছু প্র্যাকটিস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা আগে কিছু প্র্যাকটিস করে আসি, তারপরে এগুলো পড়বো না। এই স্লাইড চেঞ্জারটা কই দাও। দাও। এই দেখো প্রশ্নটা আসছে। লেটস সে
অ্যামোনিয়া পানি, অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সাইড, এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল কোনটি? একটু বুঝছো কি বলছো? অনুবন্ধী অম্ল। তো আমি কি বলছি, তীর চিহ্নের ডানে যে থাকে সেই কি অনুবন্ধী? ইয়েস অর নট? প্রথমে বলছিলাম। এখন কি চাইছে? অম্ল, অর্থাৎ যার হাইড্রোজেন বেশি। তো এরা দুইজন একটা পেয়ার, এরা দুইজন একটা পেয়ার, এটাতে তো কারো কোনো সন্দেহ নাই, এরা দুইজন একটা পেয়ার, তাই না? পানি আর হাইড্রোক্সাইড এরা একটা পেয়ার, অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়ন এরা একটা পেয়ার। সো ওদের কি আছে দেখো তো, অ্যামোনিয়াম আয়নের একটা হাইড্রোজেন বেশি আছে না, দ্যাট মিনস কি এটা অনুবন্ধী অম্ল। ক্লিয়ার? অ্যান্সার কি? এই নাম্বারটা মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? ওকে, পরেরটা দেখি। HCl, বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড, ক্লোরাইড। বাইকার্বনেট, দেখো বাইকার্বনেট কি রূপে আচরণ করে। দেখো বাইকার্বনেটের সাথে কার সম্পর্ক? কার্বনিক অ্যাসিডের। তো এখন দেখো বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিডের একটা হাইড্রোজেনের পার্থক্য আছে। তো যার হাইড্রোজেন কম, বাইকার্বনেটের কি হাইড্রোজেন কম না, সে কি হিসেবে কাজ করে বলো তো? ক্ষারক না অনুবন্ধী ক্ষারক হবে? তীর চিহ্নের বাম পাশে হইলেই অম্ল বা ক্ষারক, ডান পাশে বলছে কি অনুবন্ধী। তো এটা কি হিসেবে কাজ করবে বলো তো? ক্ষারক না? ইয়েস অর নট? ক্ষারক। ডান। পরেরটা দেখো, অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারক যুগলের মধ্যে পার্থক্য কি? একটি হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন পরমাণু আবার দিও না আবেগে, ঠিক আছে? একটি হাইড্রোজেন আয়ন। তবে দেখো কার্বনিক অ্যাসিড পানি, হাইড্রোনিয়াম আয়ন, এখানে কার্বনিক অ্যাসিড এর অনুবন্ধী ক্ষারক কোনটি? দেখাই তো যাচ্ছে। এটার অনুবন্ধী ক্ষারক কি হবে? একটা হাইড্রোজেন যার কম আছে, HCO3-। ক্লিয়ার? মাথায় ঢুকতেছে ব্যাপারগুলা? তারপর দেখো বাইসালফেট এর অনুবন্ধী ক্ষারক কোনটা? ক্ষারক, তাই না? তাহলে একটা হাইড্রোজেন বাদ দাও, SO4, হাইড্রোজেন বাদ দিলে একটা মাইনাসের থেকে কি হয়ে যাবে? দুইটা মাইনাস, SO4 2-। বুঝছেন নি স্যার? বুঝছেন? তারপর দেখো NO2- অনুবন্ধী অম্ল, অম্ল মানে কি? একটা হাইড্রোজেন যোগ করো, তাহলে HNO2, হাইড্রোজেন যোগ করলে কি হয়ে যাচ্ছে? একটা মাইনাস কমে যাবে। অ্যান্সার কি? বি নাম্বারটা আছে। কি মজা লাগতেছে? এই পানি আনো তো ভাইয়া, মজা লাগতেছে কিনা? কনফিডেন্স বুস্ট আপ হচ্ছে না? অনুবন্ধী অম্ল ক্ষারক কার কার ঝামেলা ছিল, এখন কি ক্লিয়ার হয়ে যাচ্ছে না? ক্লিয়ার হয়ে যাচ্ছে না? আগে কি ঝামেলা ছিল কিনা? আর তোমাদের ভিতরে কিছু ফোটেজ খোর পোলাবাইন আছে, একই কমেন্ট সারাদিন। ভাই আমি তো বুঝতেছি, তোমার নামটা তো নিব, কোনো সমস্যা নাই। একটা ছেলে, এই ছেলেটা, আমি নাম পড়বো না তোমার, বুঝছো? এই ছেলেটা শুধু কমেন্ট করেই যাচ্ছে, ভাই কেমিস্ট্রি MCQতে কিভাবে ভালো করব, কিভাবে বেশি বেশি নাম্বার পাবো। আরে ভাই বেশি বেশি প্র্যাকটিস করো, আমরা তো ক্লাসে প্র্যাকটিস করছি, তোমাকেও পড়তে হবে, তাহলে তুমি বেশি বেশি মার্ক পাবে। ওকে, পড়তে হবে। পরেরটা সলভ করো। হাইড্রোক্সাইডের অনুবন্ধী অম্ল, অম্ল চাইলে কি করবে? একটা হাইড্রোজেন যোগ করে দিবে, তাহলে কি হয়ে যাবে? পানি। অ্যান্সার কি? বি নাম্বারটা, রাইট। তারপর দেখো কোনটি উভধর্মী আয়ন, বলো উভধর্মী আয়ন কোনটা? বলো। হ্যাঁ, বাইসালফাইডও হইতে পারে, হাইড্রোজেন সালফাইড হয় আবার সালফাইড হয়। অ্যান্সার কি? এ নাম্বারটা, ঠিক আছে? অ্যান্সার কি? এ হবে, এ। উভধর্মী আয়ন যে হচ্ছে একটা হাইড্রোজেন গ্রহণও করতে পারে, হাইড্রোজেন ত্যাগও করতে পারে, বাট বি নাম্বারটা কিন্তু আর ত্যাগ করতে পারবে না, হাইড্রোক্সাইড হয়ে গেছে। বুঝে গেছে? দেখো তোমার মনে প্রশ্ন থাকতে পারে বি হবে না কেন, কারণ হাইড্রোক্সাইড কি হইতে পারে? হাইড্রোক্সাইড শুধু পানিতে পরিণত হইতে পারে, কারণ হাইড্রোক্সাইড কি অক্সিজেন 2- পরিণত হইতে পারবে না। বুঝে গেছে? আর এই যে এইটা, এই দেখা হাইড্রোজেন বাইসালফাইড, ও যদি একটা হাইড্রোজেন গ্রহণ করে তাহলে কি হাইড্রোজেন সালফাইড, আর একটা হাইড্রোজেন যদি ত্যাগ করে, একটা হাইড্রোজেন যদি মাইনাস করে তাহলে কি সালফাইড। বুঝে গেছে? বুঝে গেছে? এখন বুঝছো কেন উভধর্মী আয়ন? নাইস। লুইস অ্যাসিড কোনটি বলো তো? লুইস অ্যাসিড বললাম না, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, আর বাকিগুলো বেস। দেখো এখানে লোন পেয়ার আছে, পানিতে লোন পেয়ার আছে কয়টা? দুইটা মুক্তজোড় ইলেকট্রন। ফসফিনেও লোন পেয়ার ইলেকট্রন আছে। ক্লিয়ার? সো অ্যান্সার কি? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। নিচের কোনটি লুইস অ্যাসিড? দেখো কি হবে? সালফার ট্রাইঅক্সাইড হবে। সালফার ট্রাইঅক্সাইডে অষ্টক সংকোচন হয়, 6টা ইলেকট্রন আছে। বাকিগুলো দেখো লুইস বেস, ঠিক আছে? এই যে এটাও লুইস বেস, মাইনাস মানে কি 2টা ইলেকট্রন আছে।
নিচের কোনটি লুইস অ্যাসিড? দেখো সবগুলোর ভিতরে বোরন ট্রাইক্লোরাইড হবে। বোরন ট্রাইফ্লোরাইড যদি হইতে পারে, ট্রাইক্লোরাইডও তো হইতে পারবে, তাই না? লুইস ক্ষারক, দেখো এখন কি বলছে, ক্ষারক কোনটা তোমরাই বলো। অ্যামোনিয়া হইলে NF3 হইতে পারবে না? অ্যামোনিয়া যদি হইতে পারে NF3 হইতে পারবে কিনা? অ্যান্সার কি? এ নাম্বারটা। লুইস ক্ষারক কোনটা? দেখো ক্ষারক যখন বলছে অ্যামোনিয়া বইলে দিব না ভাইয়া, কি হবে? অ্যামোনিয়া। লুইস ক্ষারক কোনটা বলো? এতক্ষণ কি পড়ছো? পানি পড়ছো কিনা? পানি পড়ছো? দিয়ে দাও। লুইস ক্ষারক কোনটা বলো? এখানে তো একটাও হবে না নিচের, কার্বন মনোক্সাইড, লোন পেয়ার ইলেকট্রন আছে। কোন জোড়া লুইস অ্যাসিড বলো? এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, তাই কি না? লুইস অ্যাসিড। তারপর আচ্ছা তার আগে বললো তো তোমাদের সিলেবাসে কি বিওডি সিওডি আছে? আমার খেয়াল নাই, 25-এ কটুক সিলেবাস থাকলে পড়ায় দিব, কোনো সমস্যা নাই, আমরা বইয়ে যাই। এখন আসো আমরা বইয়ে আসি। এই ইয়াটা কই আমাদের কিবোর্ডটা? আসো আগে ইম্পর্টেন্ট জিনিস পড়ায় আসি। গ্রিনহাউস গ্যাস ও গ্রিনহাউস গ্যাসের প্রভাব। আসো এটাই আসছো, আমি আগে ইম্পর্টেন্টগুলো পড়াবো, বুঝছো, যেগুলো আসে। বই বাইর করছো সবাই? একটু টাইম দেই, বইটা বাইর করো, দাগায় নাও। এগুলো থেকে কিন্তু প্রচুর MCQ আসে, প্রচুর। প্রচুর মিন্স প্রচুর, বুঝছো, দাগায় নাও। হাজারি স্যারের বই, কোন স্যারের বই? ঠিক আছে, হাজারি স্যারের বই আসছো। দেখো গ্রিনহাউস গ্যাস এবং গ্রিনহাউস প্রভাব, এই টপিকটা আসছো। এখানে আসো, এখানে একটা জিনিস পড়তে হবে, একটা জিনিস, ঠিক আছে? এই বক্সটায় আসো স্যার, এই বক্সটায়। হ্যাঁ আসছেন? দেখেন গ্রিনহাউস গ্যাস আছে। এখন গ্রিনহাউস গ্যাসের ভিতরে কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, CFC আছে, ওজোন গ্যাস আছে, লাফিং গ্যাস আছে, N2O গ্যাস, আর জলীয় বাষ্প। পরীক্ষায় প্রশ্ন আসবে গ্রিনহাউস গ্যাসের জন্য বায়ুর তাপমাত্রা ভূমিকা সবচেয়ে বৃদ্ধিতে কোন গ্যাস সবচেয়ে ভূমিকা পালন করে বলো তো? কার্বন ডাইঅক্সাইড, তাই না? গ্রিনহাউস গ্যাসের প্রধান উপাদান কি বলো তো? কার্বন ডাইঅক্সাইড 50%। হ্যাঁ, সো তোমাকে যদি বলা হয় গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কোন গ্যাস বলো তো? তোমাকে যদি বলা হয় গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কোন গ্যাস বলো? কার্বন ডাইঅক্সাইড। নাইস। সো এই যে এই বক্সটা পড়ে ফেলবা, এই বক্সে গ্রিনহাউস গ্যাসের উপাদানগুলো পড়বা, ঠিক আছে? দেন প্রধান দায়ীকে, সবচেয়ে বেশি দায়ীকে? কার্বন ডাইঅক্সাইড। তারপর দেখো এইখানে দিয়ে দিছে, দেখো সুন্দরভাবে বলে দিছে বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিনহাউস গ্যাস সমূহের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি, ফলে ভূপৃষ্ঠে বিকিরিত আয়ার রশ্মি শোষণের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা সর্বপ্রধান। ঠিক আছে, ওকে, নিচে আর কিছু পড়া লাগবে না। আমার সাথে সাথে নিচে আসো, এই লাইনটা পড়বা। হ্যাঁ, বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর মূল কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অস্বাভাবিক ঘনত্ব বৃদ্ধি। ঠিক আছে, পড়তে পারবা তো? বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর মূল কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের অস্বাভাবিক ঘনত্ব বেশি। এগুলো পরীক্ষায় আসবে। এরপরে আসো নিচে যাই আমরা। এই যে এখানে লেখা আছে, দাগানো আছে, বাট এগুলো এত পড়ে তো এখন লাভ নাই। ঠিক আছে, ওইগুলো মেডিকেলের জন্য হইলে তোমাদের পড়াই দিতাম। এখন আসো ওজোন স্তর ক্ষয়, এই দুইটা জিনিস নিয়ে তোমাদের প্যাচ লাগে। দেখো এটা কি? ওজোন স্তর ক্ষয়। দেখো
ওজোন স্তর ক্ষয় সিএফসি, ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কে? অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন স্তর ক্ষয় হয়। মূল এটার কারণটাকে, অতিবেগুনি রশ্মি কেন বাড়ে, মূলত হচ্ছে সিএফসির কারণে, ঠিক আছে। দেখো এইখানে একটা সুন্দর কথা লেখা আছে, তোমরা একটু মনোযোগ দাও, আমি জানি বোরিং লাগতেছে। ওজোন স্তর পাতলা হওয়ার এই ঘটনাকে ওজোন স্তর ক্ষয় মানে ওজোন স্তর বা ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর বলে। তো ওজোন গহ্বর বা ওজোন ছিদ্রের মান ডাবসন এককে প্রকাশ করা হয়, যদিও এটা মেডিকেলে আসবে, ঠিক আছে। গ্যাসের ঘনত্বকে ডাবসন একক, ওই যে বায়ুমণ্ডলে ডাবসন একক জিনিসটা কি একবার একটু রিডিং দিয়ে রাখবা যদি প্রশ্ন কখনো কঠিন করে। এখন আসে এই সিএফসির সংকেতগুলা, তোমরা পারো সিএফসির সংকেত? সিএফসি 11, সিএফসি 12, সিএফসি 113। সো সিএফসির সংকেতগুলা বের করতে পারো? সিএফসি 11 এটার সংকেত কিভাবে বের করবে? তো তোমরা কি করবা, এই যে সংকেতগুলোর সাথে তোমরা যেটা করবা, ধরো সিএফসি 11 দিয়ে দিল, লেটস সে এখানে দিয়ে দিল সিএফসি 11, ব্লু কালার দিয়ে লিখি, সিএফসি 11 দিল। সো তোমরা কি করবা, 11-র সাথে 90 যোগ করবা, কত? 90, তাহলে কত হয়? 101 হয় না? এইটা, এই প্রথম তিনটা সংখ্যাকে তুমি কার্বন, প্রথমটাকে কার্বন, তারপরেরটাকে হাইড্রোজেন, তারপরেরটাকে ফ্লোরিনের সাথে তুলনা করবা, CHF, কার্বন হাইড্রোজেন ফ্লোরিন। দ্যাট মিন্স কি, এই 1 হচ্ছে কার্বন সংখ্যা, এই 0 হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, আর এই শেষের 1 হচ্ছে ফ্লোরিন সংখ্যা। তাহলে কার্বন একটা কার্বনের কয়টা হাত তোমরা বলো তো আমাকে? 4টা হাত না? তো হাইড্রোজেন নাই 4টা হাতের ভিতরে, ফ্লোরিন একটা আছে, রেস্ট অফ দ্য হাত, বাকি হাতগুলোতে কে বসবে বলো তো? বাকি হাতগুলোতে ক্লোরিন বসবে, যেটাকে আমরা বলি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। সিএফসির ফুল মিনিং কি? ক্লোরোফ্লোরোকার্বন, মানে ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, কার্বন থাকবে। তাহলে দেখো CFCl3, দেখো আমরা সংকেতটা পাইছি কিনা, CFCl3। এখন যদি তোমাকে 12 বলে, CFC 12, তাহলে তুমি পারবে না? 12-র সাথে কি করবা? 12-র সাথে 90 যোগ করে দিবা, তাহলে কি হবে? 102 হয়ে যাবে। তা প্রথমটা কার্বন, পরেরটা হাইড্রোজেন, পরেরটা ফ্লোরিন। ফ্লোরিন কয়টা আছে? 2টা। তাহলে কার্বনের কয়টা হাত ফাঁকা? 2টা হাত, বাকি 2টা হাতে ক্লোরিন, যেহেতু কোনো হাইড্রোজেন বসবে না। ঠিক আছে, ডান। বুঝছেন সবাই? বুঝছেন? হাইড্রোজেন কই? হাইড্রোজেন তো নাই, দেখো কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন, হাইড্রোজেন সংখ্যা কি বলছে? 0, হাইড্রোজেন সংখ্যা 0। বুঝে গেছে? মাথায় ঢুকছে? তো এটা বাসায় হোমওয়ার্ক 113। দেখো 113টা কিভাবে করবে আমি একটু হিন্টস দিয়ে দিই। এটার সাথে 90 যদি যোগ করো, ঠিক আছে, 3 0 2 203 আসে, তাহলে কার্বন কয়টা হয়ে যায় তোমার? 2টা। ঠিক আছে, কার্বন 2টা। তো 2টা কার্বনের কয়টা হাত? 6টা হাত। তো দেখো কার্বন 2টা, ঠিক আছে, হাইড্রোজেন 0, ফ্লোরিন 3টা। তো তুমি এটা এইভাবেও করতে পারো, ঠিক আছে, CF2Clও করতে পারো। দেখো 2টা ফ্লোরিন 2 কার্বনে ভাগ করে দিলা, ঠিক আছে, বা একটায় 2টা দিলা, একাধিক দিয়ে দিলা, যেহেতু 3টা ফ্লোরিন, CF2, বাকিগুলা ক্লোরিন দিয়ে দিলা, তাহলে কি হইল? CF2Cl, CFCl2। বুঝা গেছে? এভাবে করতে পারো, বা ডাইরেক্ট C2F3Cl3ও যদি দাও তাও হয়ে যাবে। বুঝা গেছে? বুঝা গেছে সবাই? সবাই একটু বলো বুঝছো কিনা? ওকে, ডান, নাইস। তাহলে এই যে গ্রিন হাউসের যে সংকেতগুলা, CFC গ্যাসের যে সংকেতগুলা, সেটা একটু মাথায় রাখবে। তো গ্রিন হাউসের জন্য প্রধানত দায়ী কে? CFC গ্যাস। বুঝা গেছে? গ্রিন হাউসের জন্য, ওজোন স্তর ক্ষয়ের জন্য মেইন দায়ী কে? CFC গ্যাস। এটা একটু মাথায় রাখবা, ইম্পর্টেন্ট ট্রিক্স। তারপর অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট MCQ আসে। দেখো বায়ুমণ্ডলে অধঃক্ষেপণ বৃষ্টিতে pH এর মান 5.6 এর কম হইলে ওই অধঃক্ষেপণ বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে। এটা কিন্তু আসে, হ্যাঁ, pH এর মান কত কম হইলে, এটা অনেক আসে, দেখবে আমি যখন প্র্যাকটিস করাবো একটু পরে অনেকবার আসছে। তো তোমরা কি বলবা? pH এর মান কার কম হলে বলো তো? 5.6 এর কম হইলেই তাকে কি বলবে? অধঃক্ষেপণ বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। আরেকটা প্রশ্ন আসে, তোমরা যদি একটু দেখো, এটা আসেই পরীক্ষায়, 3টে অ্যাসিড, সালফিউরাস, সালফিউরিক, নাইট্রিক, এই 3টে অ্যাসিডই
মেইনলি হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। কোন তিনটা অ্যাসিড বলো তো? সালফিউরাস, সালফিউরিক, নাইট্রিক। আমার সাথে পড়ে ফেলো, ক্লাসেই পড়াটা ডান হয়ে যাবে। সালফিউরাস, সালফিউরিক আর নাইট্রিক অ্যাসিড। মাথায় ঢুকছে ভাইয়া? মাথায় ঢুকছে? এগুলো দেখবো সবই প্রশ্নে আসতেছে। আর ভাইয়া যা দাগায় দিব এর বাইরে কিছু লাগবে না ইনশাল্লাহ। সবাই আমার সাথে ইনশাল্লাহ বলো যে ভাইয়া যা পড়াচ্ছে ইনশাল্লাহ এর বাইরে এইচএসসিতে লাগবে না। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য যখন পড়াবো দেখবা আরো ডিটেলসে পড়াচ্ছি তোমাদের। সো এখন পেইন নিও না তোমরা, ওকে? তো আমরা তো আরহেনিয়াস তত্ত্ব, ব্রনস্টেড লাউরি তত্ত্ব এই জিনিসগুলো তো পড়লামই। যাও 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 যাও। যাচ্ছে না কেন? যাচ্ছে না কেন? যাচ্ছে না কেন? এগুলো কত সহজে পড়ায় দিচ্ছে দেখছো? আর বইয়ে কত কিছু দেওয়া, আর তো ভালো লাগে না। যাও, গেট আউট, যাও। যাচ্ছে না কেন? আচ্ছা, ও এটা তো লুইস থিওরি। এগুলো পড়ায় ফেলছি না আমরা? তোমাদের কি কোনো প্রেশার আছে এগুলোতে? আচ্ছা, এখন আসো, ঠিক আছে? এখন আসো, আসল পড়ায় আসছি আমরা। এই যে পরের পেজটায় আসো। অনেক কিছু আছে। খর পানি, ঠিক আছে? পানির ক্ষরতা কয় ধরনের হয় বলো তো? 2 ধরনের। সেই ছোট্টবেলা থেকে আমরা পড়ে আসতেছি। একটা কি স্থায়ী ক্ষরতা, আর একটা কি অস্থায়ী ক্ষরতা। দেখো, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, ঠিক আছে? আরেকটা কি অস্থায়ী ক্ষরতা। 2 ধরনের আছে। সো একটু খেয়াল করো যে বিভিন্ন আয়নের বাইকার্বনেট লবণ যদি দ্রবীভূত থাকে তাহলে তাকে কি বলা হয়? অস্থায়ী ক্ষরতা। বুঝে গেছে? কোন লবণটা? বাইকার্বনেট। আর স্থায়ী ক্ষরতাটা কি? দেখো, বাইকার্বনেট লবণ তুমি হচ্ছে তাপ দিয়ে এই ক্ষরতাটা দূর করা যায়, তাপে বিয়োজিত হইলে এই ক্ষরতাটা দূর করা যায়। আর তুমি যদি একটু খেয়াল করো স্থায়ী ক্ষরতাটা, দেখো ক্লোরাইড এবং সালফেট, ভালোভাবে বুঝো। ক্লোরাইড এবং সালফেটের কারণে কি হয়? স্থায়ী ক্ষরতা হয়। স্থায়ী ক্ষরতা দূর করার জন্য কি লাগে? পারমোটেড পদ্ধতি। এটুক জানলেই হবে। তো স্থায়ী ক্ষরতাটা মাথায় ঢুকছে তোমাদের? ওকে, আমরা সামনে যাই। পানির পিএইচ, এগুলো একটা বক্স আছে। হ্যাঁ, বক্স আছে। ডিও মিন্স কি বলতো? ডিজলভড অক্সিজেন, তাই না? ডিজলভড অক্সিজেন। দেখো, এটা নিচের দিকে গেলে আমরা একটা বক্স পাবো। আচ্ছা, তোমাদের একটু পড়ায় যাই। হ্যাঁ, দেখো অনেকগুলো জিনিস আছে। কি ব্যাপার? সেটা হচ্ছে হু এর মানদণ্ড অনুযায়ী পানযোগ্য পানির পিএইচ সীমা। একটু বুঝছো কি বলছে? পানযোগ্য পানির পিএইচ সীমা 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকতে হবে। তারপর দেখো, একটা কি পানযোগ্য পানি বলছি আমরা। তারপর দেখো জলজ প্রাণী, এটা কি পিএইচ 7.5 থেকে 7 থেকে 7.5 এর ভিতরে থাকতে হবে। পানির ডিও কি? পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে, দ্রবীভূত অক্সিজেন। বুঝা গেছে? টোটাল অক্সিজেন না কিন্তু, হ্যাঁ, দ্রবীভূত অক্সিজেন। তো 15 ডিগ্রি সেলসিয়াস ডিও এর মান 9.2। এইগুলো লাগবে না, অনেকগুলো ডাটাই তোমাদের লাগবে না। ডিওর মান একটু বুঝো। ডিওর মান যদি 5 ppm এর কম হয়, এটা যদি কম হয় তাহলে বায়োজীবী জলজ প্রাণী কমে গিয়ে আয়োজীবী প্রাণী বেড়ে যাবে। বুঝতে পারছো? ডিও যদি কম হয় তাহলে পানিতে দেখা গেছে বায়োজীবী প্রাণী কমে যাবে। সেই জিনিসটা একটু মাথায় রাখবে। ডিওটা কম হওয়া যাবে না। এরপরে আসো বিওডি, ঠিক আছে? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো প্রাণীতে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে বা বিভিন্ন দূষক আছে। এই দূষকগুলোকে কি হয়? জৈব প্রক্রিয়ার মাধ্যমে বা জৈব বিক্রিয়ার মাধ্যমে ভাঙা লাগে। বুঝতে পারছো? এইটার জন্য খরচ হয় কি? ডিজলভড অক্সিজেন খরচ হয়। বুঝছো? তোমার হাতে একটু মনোযোগ দাও, মনোযোগ দাও, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দাও। এখানে বিওডিটা বুঝার দরকার আছে। ডিও বুঝছো তো, তাই না? পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে। এখন তোমার পানিতে কিছু ময়লা আবর্জনা আছে, একটু বুঝো। পানিতে কি বিভিন্ন জলজ ময়লা আবর্জনা তৈরি হয় না? তো দেখো না, পানি নিজে নিজে পরিষ্কার হয়ে যায়।
খেয়াল করছো কি না? নিচে নিচে পরিষ্কার হয় না? তো মনে হয় না এটা কি আজব তেলেসমাতি খেলা, যে একটা পানিতে ময়লা ফেলাচ্ছি, কয়দিন পর পরে পরে নিজে নিজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা আসলে পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে, বুঝো, যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে, এই অক্সিজেনগুলো কি করে, এই যে জৈব যৌগগুলা আছে পানিতে, এই যৌগগুলাকে কি করে, মনে করো জৈব বিক্রিয়ার মাধ্যমে পচায় ফেলে। বুঝতে পারছো? কি করে? জৈব বিক্রিয়ার মাধ্যমে পচায় ফেলে। সো এটাকেই বলা হয় যে দেখো, পানিতে যে জৈব দূষকগুলো আছে, এটা হচ্ছে আমরা মনে করো ডিজলভড অক্সিজেনের মাধ্যমে, এটা মনে করো একটা ডিগ্রেডেশন প্রক্রিয়ার ভিতরে দিয়ে যায়। তো তোমার ডিজলভড অক্সিজেন কি হয়? কমে যায় না? আগে যতটুকু ডিজলভড অক্সিজেন ছিল, ঠিক আছে, আগে যতটুকু ডিজলভড অক্সিজেন ছিল, তো তোমার এই জৈব দূষকগুলোকে ভ্যানিশ করার পরে কি একই পরিমাণ ডিজলভড অক্সিজেন থাকবে? বলো তো, একই পরিমাণ ডিজলভড অক্সিজেন থাকবে? তাই না? ডিজলভড অক্সিজেন কমে যাবে। তাহলে বিওডি কি? তুমি যতটুকু ডিজলভড অক্সিজেন খরচ করছো, ইয়েস অর নট? বিওডি কি? তুমি যতটুকু ডিজলভড অক্সিজেন খরচ করছো। এখন তোমার যদি পানির বিওডির মান বেশি হয়, বিওডির মান বেশি হওয়া মানে কি বলো তো আমাকে? বিওডির মান বেশি হওয়া মানে হচ্ছে তুমি কতটুকু ডিজলভড অক্সিজেন খরচ করতেছো, তাই না? বিওডির মান বেশি হওয়া মানেটা কি? বিওডির মান বেশি হওয়া মানেটা কি? তুমি কতটুক ডিজলভড অক্সিজেন খরচ করতেছো, ইয়েস অর নট? বিওডি কম হলে কি হবে? তোমার ডিজলভড অক্সিজেন খরচ করার পরিমাণ কম হবে। আর বিওডি বেশি হলে কি হবে? ডিজলভড অক্সিজেন খরচ করার পরিমাণ বেশি হবে। এখন তুমি যদি খরচ বেশি করো তোমার জন্য ভালো, না খরচ কম করো তাইলে তোমার জন্য ভালো? কোনটা তোমার জন্য প্রেফারেবল বলো তো? খরচ কম করলে। তাই তোমরা আমাকে বলো, পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে বিওডির মান কম হইলে ভালো না বেশি হইলে ভালো, তুমি আমাকে বলো। বিওডির মান কম হইলে ভালো। কারণ বিওডির মান যদি বেশি হয় তাহলে পানিটা কি দূষিত না? কারণ কি? তোমার পানিতে জৈব দূষক বেশি, ঠিক আছে? তোমার পানিতে জৈব দূষক বেশি, আর এই জৈব দূষকগুলা তোমার ভ্যানিশ করতে বেশি পরিমাণ অক্সিজেন খরচ হচ্ছে। মাথায় ঢুকছে বিওডি জিনিসটা কি? এখন তোমার যদি বলা হয় সিওডি কি, সিওডি, তুমি তো বিওডি বুঝলা, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যাই পড়ো। সিওডি, তাই না? সিওডি হচ্ছে পানিতে যদি দুই ধরনের দূষক থাকে, ভালোভাবে বুঝো। এতক্ষণ কি তুমি জৈব দূষক কি ভ্যানিশ করছো না বিওডি দিয়ে? বিওডি দিয়ে কি ভ্যানিশ করছো ভাই বলো তো? জৈব দূষক ভ্যানিশ করছো, তাই না? এখন তুমি সিওডি দিয়ে দুই ধরনের দূষক ভ্যানিশ করব আমরা। একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। বলো তো, একটা কি ভ্যানিশ করব বলো তো? জৈব ভ্যানিশ করব, সাথে অজৈবও ভ্যানিশ করব। সো এতক্ষণ যখন আমি কাজ করছি, আমি কি নিয়ে কাজ করলাম? বিওডি কি জৈব দূষকরে ভ্যানিশ করছে, সিওডি কি করে? জৈব দূষক এবং অজৈব দূষক দুইটারই ভ্যানিশ করে। তাইলে বিওডি অপেক্ষা সিওডির মান কি বেশি হবে না? পরীক্ষায় যে প্রশ্ন আসে না যে বিওডি অপেক্ষা সিওডি বড় কেন, বা সিওডির মানটা অলওয়েজ বেশি হয় কেন? এখন বুঝছো? তো তুমি কি বলবা? বিওডি কি করে? জৈব দূষককে ভ্যানিশ করে। আর সিওডি কি করে? জৈব অজৈব দুই ধরনের দূষককেই, ঠিক আছে, ভ্যানিশ করে। ইয়েস অর নট? তাই না? সো মাথায় ঢুকছে? যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে বিওডি অপেক্ষা সিওডির মান কেন সব সময় বড় হয়, তাহলে উত্তরটা দিতে পারবা। তো সিওডি দিয়ে অনেকে মজা নিয়ে শুরু করে দিচ্ছে, ক্যাশ অন ডেলিভারি, কল অফ ডিউটি, ঠিক আছে? আরেকজন লিখছে কুচু কুচু অফ ড্যাডি। ওরে কিউটি, ওরে আদরের আল্লাদি, পড়ালেখার নাম নাই কুচু কুচু অফ ড্যাডি। হ্যাঁ, পড়ালেখা করো, ড্যাডি নাইলে পিটায় সোজা বানায় ফেলবে। ওকে, আসো। আসো আসো। তাহলে বিওডি বুঝছি আমি, পানির বিওডিটা কি জিনিস বুঝছি, সিওডিটা কি জিনিস বুঝছি, ঠিক আছে? তাহলে দেখো বিওডির মান আমি বললাম কত কম থাকলে ভালো। দেখো বিওডি যদি 1 থেকে 2 হয় তাহলে কি খুবই ভালো, কোনো সমস্যা নাই, আমার পানি পরিষ্কার, ময়লা নাই। এখন বিওডি যদি, ঠিক আছে, বিওডি যদি 3
বা 3 হইলে কি হয়, বিওডি 3, বিওডির মান 3 হইলে আমরা কি বলবো, মোটামুটি ভালো। ঠিক আছে। আর বিশ্ব সংস্থা হু এর মতে পুকুরের পানি, মাছ, জলাশয় বিওডি অবশ্যই 6 এর কম হইতে হবে, 6 এর বেশি হইলে তু তো গেয়া। হ্যাঁ, আর বিওডি যদি 10 হয় শেষ, 10 এর বেশি হলে দূষণ মাত্রা খুবই খারাপ। বুঝা গেছে, দূষণ মাত্রা খুবই খারাপ। আশা করি এখন আর ভুল হবে না, এই জিনিসগুলো আগে প্যাচ লাগতো না, এখন বুঝে বুঝে পড়তে পারবো না ভাইয়া, বুঝে বুঝে পড়তে পারবা? ইয়েস 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 ইয়েস। এই যে এখানে কিন্তু দিয়ে দিছে, হ্যাঁ এই বক্সটা লাগবে। তারপর যদি আসো সিওডি নিচের দিকে পাবা, সিওডি। ঠিক আছে, সিওডি। তো সিওডি কি, জৈব এবং অজৈব। হু অনুমোদিত সিওডি এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে 10। হু অনুমোদিত বিওডির সর্বোচ্চ মাত্রা কত বলো তো? হু অনুমোদিত বিওডির সর্বোচ্চ মাত্রা কত? 6। আর সিওডি 10। কেন সিওডির মান বেশি? কারণ এটা 2 ধরনের দূষককে ভ্যানিশ করে। ইয়েস, এটা 2 ধরনের দূষককে ভ্যানিশ করে। ক্লিয়ার? তারপর আসো এইখানে দেখো পুরা চারটা, এই চারটা যদি পরীক্ষার আগে রিভাইজ দিয়ে যেতে পারো আর কিচ্ছু লাগবে না। বুঝে গেছে? বিওডি, সিওডি, টিডিএস। টিডিএস কি, টোটাল ডিজেস সলিড, ক্ষরতা। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। দেখো পানির পিএইচ 6.5 থেকে, ঠিক আছে, 8.5 পান করার পানির পিএইচ। হ্যাঁ, তারপর 5 থেকে 6 ডিও, ডিজলভড অক্সিজেন্ট। তারপর কি আমার বিওডি 6, সিওডি 10, টিডিএস কত 500। ক্লিয়ার? ক্লিয়ার? এখন আসো নিচের দিকে যাই। শিল্প বর্জ্য এবং পানি দূষণ কিছু জিনিস পড়ে নিবা। এগুলা 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 লাগবে না এত কিছু, এগুলা এত কিছু লাগবে না। শেষের দিকে একটা চার্ট আছে। হ্যাঁ, আর্সেনিক। হ্যাঁ, এটা একটু পড়ে নিবা এই বক্সটা। হুয়ের মতে আর্সেনিকের নিরাপদ মাত্রা, হ্যাঁ, 0.01। আর বাংলাদেশের প্রেক্ষিতে মানব শরীরের সর্বোচ্চ সহনশীল মাত্রা দেখো, এটা হচ্ছে নিরাপদ আর একটা হচ্ছে সহনশীল। ভাষাগুলো দেখো, এটা কিন্তু পরীক্ষায় প্যাচ লাগায়, তোমার অনেক ভাইয়েরা ভুল করে, ভালোভাবে দেখো। ঠিক আছে, একটা কি আর্সেনিকের নিরাপদ মাত্রা, আরেকটা কি সর্বোচ্চ সহনশীল মাত্রা। ঠিক আছে, সর্বোচ্চ সহনশীল মাত্রা। এই নোমান বইয়ের পিডিএফটাও দিয়ে দিও ওদেরকে। হ্যাঁ, বইয়ের পিডিএফও দিয়ে দিবে। হ্যাঁ, টেনশন করিও না তোমরা। এগুলো কি আসে, কোন দিক দিয়ে যায়? কোনটা? আচ্ছা যাই হোক, তো মাথা কামানোর কিছু নাই। টিএলবি লাগবে না। খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুর প্রভাব, এখানে লাগবে হচ্ছে আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, ক্যাডমিয়াম। কোন ধাতুর প্রভাবে কি রোগ হয়, রোগগুলা লাগবে আমাদের, বুঝছো? রোগগুলা, তাইলে আমাদের পড়া শেষ আজকের। বুঝছো, শেষের দিকে রোগগুলা আছে। দেখি শেষে মনে হয় একটা বক্স আছে, ওই বক্সটা পড়াই দিলে তোমাদের আর কোনো প্যারা নাই। এই যে এই বক্সটা দেখো, জেনে নাও। দেখো আমি পড়াগুলো সহজ করে দিচ্ছি। এই বক্সটা দেখছো, আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, ক্যাডমিয়াম, 4টা ধাতু, ভারী ধাতু এরা। আর্সেনিকের প্রভাবে কি হয়, ব্ল্যাক ফুট ডিজিজ এবং ত্বকে কালো দাগ, ছোপ ছোপ দাগ। হ্যাঁ, এবং ক্যারাটিনাইজেশন হয়। বুঝে গেছে? ওই ত্বকে কালো কালো দাগ কি, ক্রোমিয়ামের ফলে কি হয়, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা সৃষ্টি হয়। বুঝে গেছে? এবং অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা দেখা দেয়। লেড দেখো, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে লেডও বাধা দেয়। তাহলে কারা কারা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয়? 2 জন, ক্রোমিয়াম, লেড। তারপর দেখো, গর্ভবতী মহিলার মৃত সন্তান প্রসব করে কিসের প্রভাবে?
মনে করো লেডের প্রভাবে, আবার দেখো লেডের প্রভাবে কি হয়, শিশুর আইকিউ বা বুদ্ধিবৃত্তি হ্রাস পায়। তিনটা জিনিস, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা, গর্ভবতী মহিলার মৃত সন্তান, শিশুর আইকিউ হ্রাস। লেড থেকে অনেক বেশি প্রশ্ন আসে। ক্যাডমিয়ামের ফলে কি হয়, দেখো অস্টিওপোরোসিস বা অস্থিভঙ্গুর রোগ হয়। তারপর দেখো ফুসফুস ক্যান্সার এবং কিডনিতে পাথর এবং কিডনি নষ্ট হয়ে যায়। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই বক্সটা হচ্ছে সুপার ইম্পর্ট্যান্ট। এখন আসলে আমরা প্র্যাকটিসে যাই। এই বক্সটা পড়ে ফেলতে পারবা? ভাই কি পড়ান, এগুলো সিলেবাসে নাই। সিলেবাসে না থাকলে তুমি স্কিপ করো ভাই, ঠিক আছে? সিলেবাসে না থাকলে স্কিপ করো। পরীক্ষায় এসে বললে কি করবা, পরে তো গালি দিবা আমাকে, যে সাকিব ভাই কি পড়াইলো, কি পড়াইলো সাকিব ভাই, কি ব্যাপার, কি হ্যাঁ অনিতা আছে, চার শেষ হয়। চলো 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 প্রশ্নে চলে যাই। আচ্ছা দেখো প্রশ্ন কি, হু অনুমোদিত সিওডি এর সর্বোচ্চ মাত্রা কি হবে বলো তো? সিওডি 10, একটু আগে দেখছি আমরা। হ্যাঁ, তারপর তোমাকে যদি প্রশ্ন করা হয়, পানির অস্থায়ী ক্ষরতার জন্য অস্থায়ী ক্ষরতা কোনটা দায়ী? আমি কি বললাম, বাইকার্বনেট লবণ। ঠিক আছে, অস্থায়ী ক্ষরতার জন্য কোনটা দায়ী? বাইকার্বনেট লবণ। হ্যাঁ, আচ্ছা ক্যারোটিনাইজেশন কি? এই যে হাতে পায়ে যে ছোপ ছোপ কালো দাগ হবে সেটা। হ্যাঁ, বুঝা গেছে? পরেরটা দেখো, পানিতে দ্রবীভূত অক্সিজেনের কি নামে পরিচিত? দ্রবীভূত অক্সিজেন, ডিজলভড অক্সিজেন, ডিও, তাই না? বৃষ্টির পানির পিএইচ কত বলো তো? বৃষ্টির পানির পিএইচ কত? সবাই একটু উত্তর দাও। বৃষ্টির পানির পিএইচ বলো। বৃষ্টির পানির পিএইচ, সবাই সব ধরনের উত্তর দিচ্ছে, সব উত্তর আমি দিয়ে দিই তো, তাই ঝামেলা। বৃষ্টির পানির পিএইচ কত? 8.5, 7.5, 7, 6.5। একজন বলতেছে 6, 6.5। বলো বৃষ্টির পানির পিএইচ কত? অ্যান্সার কি হবে? ডি নাম্বারটা, 6.5। বুঝে গেছে? ডি নাম্বারটা হবে। পরে যদি দেখি হু কর্তৃক অনুমোদিত পানীয় জলের পিএইচ কত? পানীয় জলের পিএইচ অ্যান্সার কি এ নাম্বারটা না? 6.5 থেকে 8.5। পরেরটা দেখো, নিম্নের কোন মানটি দূষিত পানি নির্দেশ করে বলো তো? বিওডি 2, সিওডি 100। ও মাগো, সিওডি 100, হাউ ইজ ইট পসিবল? সিওডি 100 পসিবল? পসিবল না। সিওডি সর্বোচ্চ 10 হইতে পারে। একটি পুকুরের পানির ডিওর মান 4, তাহলে কি বলো তো? বিশুদ্ধ, দূষিত, মৃদু, ক্ষার। বলো অ্যান্সার কি? বিশুদ্ধ পানি, ডিও 4 হইলে ভালো। হু কর্তৃক অনুমোদিত 6 পর্যন্ত থাকতে পারবে, 5 থেকে 6। কৃষিকাজে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড কোনটি বলো তো? সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড কোনটি বলে? সারফেস ওয়াটার, টিডিএস। ইয়েস, টোটাল ডিজলভ সলিড, টিডিএস বা টোটাল ডিজলভ সলিড। পরেরটা যদি যাই, টিডিএস কি? তোমাকে যদি বলা হয় টিডিএস কি, এই টিডিএস কি বলো তো? দেখো পানিতে দ্রবীভূত জৈব এবং অজৈব পদার্থের পরিমাণ না? ডি নাম্বারটা হবে না? অ্যান্সার কি ডি, পানিতে দ্রবীভূত টিডিএস, টোটাল ডিজলভ সলিড, জৈব এবং অজৈব পদার্থের পরিমাণ। পানীয় জলে হু অনুমোদিত টিডিএস এর সর্বোচ্চ মান কত? টিডিএস এর হু অনুমোদিত 500 ppm না? আমরা পড়ছি না একটু আগে, 500 ppm। পরেরটা যদি দেখি, আদর্শ পানির ডিও পরিসীমা কত? ডিও, আদর্শ পানির ডিজলভড অক্সিজেন বলো। 4 থেকে 8-এর ভিতরেই তো থাকবে, 4 থেকে 8-এর ভিতরে।
পরেরটা যদি দেখি, কোনটি পানিতে ডিও এর পরিমাণ হ্রাস করে? বলো তো, ডিও এর পরিমাণ হ্রাস করে কোনটা বলো তো? জৈব দূষক না? জৈব দূষক ডিও এর পরিমাণ হ্রাস করে, জৈব দূষক। পানীয় জলে হু অনুমোদিত সিওডি এর সর্বোচ্চ মান কত? সিওডি কত? 10 ppm। ইয়েস। পানিতে আদর্শ ডিও এর মান ppm এককে কত? কত? 6 ppm বা মিলিগ্রাম পার লিটার, তাই না? আদর্শ 6, হু অনুমোদিত। পান করার উপযোগী পানিতে বিওডি এর গ্রহণযোগ্য মাত্রা কত? বিওডি এর মান খুবই কম হইতে হবে, 1 থেকে 2 হইতে হইবে। পান করতেছো তুমি পানিটা, বুঝে গেছে? পানির বিশুদ্ধতার মানদণ্ড সম্পর্কে কোনটি সঠিক বলো তো? দেখো, সিওডি এর মান বিওডি এর মান অপেক্ষা বেশি হয় না? অ্যান্সার বি নাম্বারটা। কোনটি ভারী ধাতু? আমরা একটু আগে দেখলাম ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম, লেড, ঠিক আছে, ক্রোমিয়াম। মানব শরীরে নিম্নের কোন ধাতুর আধিক্য রক্তে হিমোগ্লোবিন? বলো তো কোনটা, কোনটার আধিক্য? লেড হবে না? লেড, লেড। তারপরে যদি যাই, হু এর পরিসংখ্যান অনুযায়ী ppm এককে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা কত? হু অনুযায়ী ppm এককে অ্যান্সার কি? 0.05 সর্বোচ্চ মাত্রা। আর যদি বলতো নিরাপদ মাত্রা তাহলে 0.01, তাই না? গ্রহণযোগ্য মাত্রা দেখো, নিরাপদও বলে নাই কিন্তু এখানে, গ্রহণযোগ্য, তাহলে কি 0.05 হবে। যদি বলতো নিরাপদ মাত্রা, ঠিক আছে, এটা কি গ্রহণযোগ্য, মানে মানা যায়। কোনটির প্রভাবে হাড় ভঙ্গুর হয়? অস্টিওপেরোসিস। বলো তো আমাদের কি হবে? ক্যাডমিয়াম না? ক্যাডমিয়াম। আমি এইভাবে মনে রাখতাম, ক্যাডমিয়াম, ড হাড্ডি গুড্ডি, ক্যাড হাড্ডি, এভাবে মনে রাখতাম। তারপর দেখো, আমাদের মোটামুটি এমসিকিউ শেষ, বুঝে গেছে? এমসিকিউ শেষ। এখন দেখো সিকিউ, সিকিউগুলো জাস্ট দেখাই দিব এখানে, জাস্ট প্রশ্নগুলো কি আসে দেখো। এর উভধর্মিতা ব্যাখ্যা করো। দেখো সবগুলো অ্যান্সার দেওয়া আছে। এটা কি বলো তো? এটা কি? দেখো এটা কি হবে? সবাই একটু বলো, এটা কি হবে? এটা কি হবে দেখি, উত্তর দাও তো তোমরা। দেখো কি হবে? এটা কি হবে? বাইকার্বনেট হবে না? HCO3-। বাইকার্বনেট কি হচ্ছে দেখো, একটা হাইড্রোজেন গ্রহণ করে পানি থেকে একটা হাইড্রোজেন গ্রহণ করে সে কি হচ্ছে? কার্বনিক অ্যাসিড হচ্ছে, H2CO3। আবার বাইকার্বনেট সে কি করতে পারে? একটা হাইড্রোজেন বাদ দিয়ে সে কি হইতে পারে? কার্বনেট হইতে পারে। বুঝতে পারছো? সো এই কারণে তার ভিতরে কি আছে? উভধর্মী নেচারটা আছে। তারপর দেখো, উদ্দীপক হতে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল যুক্তি সহ দেখাও। পারবা না? তো বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড, কোনটা অনুবন্ধী অম্ল, কোনটি অনুবন্ধী ক্ষারক? আবার পানি আর হাইড্রোক্সাইড, পারবা কিনা বলো তো? পানি, হাইড্রোক্সাইড, এটা কি আমার দেখানো লাগবে? পানি আর হাইড্রোক্সাইড। সো আমি এই সলভগুলো দিয়ে রাখছি নিচে, বুঝতে পারছো? ক্লাসে বুঝাইছি, জাস্ট প্রশ্নটা ধরে দেওয়া, ঠিক আছে? যে না বুঝবা সলভটা দেখবা। পরেরটা দেখো, অম্লক্ষারের কোন তত্ত্বটি এক্স এবং ওয়াই? দেখো, কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি হবে বলো তো? কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি হবে বলো? কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি হবে বলো? এটাও পারার কথা। দেখো, টেট্রাঅ্যামিন কপার 2+ আয়ন, একটা জটিল যৌগ তৈরি হবে, তাই না? কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কি হবে দেখো? টেট্রাঅ্যামিন কপার 2+ আয়ন, বুঝে গেছে? কপার 2+ আয়ন বা টেট্রাঅ্যামিন কপার সালফেট। এখন এক্সটা তুমি পাইলা, ওয়াইটা পাইলা। দেখো অ্যামোনিয়া BF3, এটা কি হচ্ছে? এই যে অ্যামোনিয়া কি করতেছে? BF3 কে তোমার লোন পেয়ার ইলেকট্রন দান করতেছে। এক্স এবং ওয়াই গঠনে, মানে দুইটাই জটিল যৌগ,
অম্ল ক্ষারকের কোন তত্ত্বটি অনুসরণ করা হয়েছে? তো তুমি বলবা লুইস মতবাদ, ঠিক আছে? কারণ কি, এই যে অ্যামোনিয়া হচ্ছে লুইস ক্ষার, এইখানেও কি অ্যামোনিয়া লুইস ক্ষার, তাই না? আবার বোরন ট্রাইফ্লোরাইড লুইস অ্যাসিড, বলে দিতে পারবা না? ইয়েস অর নট? ইয়েস অর নট পারবা? কঠিন কিছু? কঠিন কিছু? পারবা পারবা? কঠিন কিছু নাই তো? পরেরটা দেখো, আরেকটা সিকিউ তোমাদের ধরায় দিই। নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করছে উদ্দীপক এক এবং কোনটি পরিবেশের জন্য উপকারী? ঠিক আছে, এটা হোমওয়ার্ক। নাইট্রোজেন ফিক্সেশন তোমরা পড়ছো, কুমিল্লা বোর্ড 2021 আসছে। দেখো বিক্রিয়াটা দেখাই দিই। নাইট্রোজেন ফিক্সেশনের বিক্রিয়াটা বইয়ে আছে, ঠিক আছে? নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে কি হয়? বজ্রপাতের সময় NO তৈরি হয়, এটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে NO2 তৈরি হয়। বুঝে গেছে? এখন আবার কপার সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিউপ্রিক অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। তো তোমার কাছে প্রশ্নটা কি চাইছে দেখো, বলছে 1 এবং 2 নং বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসের মধ্যে কোনটি পরিবেশের জন্য উপকারী? তো দেখো ডি আর ই এর ভিতরে আমাদের কি চাইছে? ডি আর ই। ডিটা কি? ডিটা হচ্ছে এই যে এইটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর এইটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তো কোনটা পরিবেশের মধ্যে উপকারী? ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো নাইট্রোজেন ডাইঅক্সাইড কেন উপকারী? এই কারণগুলো দেওয়া আছে। বুঝে গেছে? তারপর দেখো এ এবং বি উভয় যৌগ পরিবেশের জন্য হুমকি স্বরূপ। সো এইগুলো একটু দেখাইয়া দিবা। এটা কি? কলিচুন। কলিচুন কারে বলা হয় দেখো, কলিচুন। সো এটা একটু দেখাইয়া দিবা, তাইলেই হয়েছে। এটা পেইন নাই। এইগুলা পরীক্ষায় কালে ভাদ্রে আসবে, এটা আসবে না, এটা আসবে না, এটা আসবে না, পরীক্ষায় আসবে না। তোমাদের পেইন দিয়ে লাভ নেই এটাই, ঠিক আছে? এসিড বৃষ্টি টেস্টে আছে এগুলা, জাস্ট একটু বিওডি সিওডি যা যা লাগে যেভাবে পড়াইছি দেখবে এগুলার মানগুলো দেওয়া আছে। বুঝে গেছে? মানগুলো দেওয়া আছে। সো এগুলো নিয়ে পেইন খেয়ে লাভ নেই, তোমাদের সলভগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট দেখে নিলেই হবে। সো পারবা কি না বলো তো? বাসায় বাসায় পারবা তোমরা? ইয়েস অর নট বলো, পারা যাবে? সো জাস্ট মনে রাখার কৌশলগুলো, এই অংশগুলো থেকে এমসিকিউটা ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি এমসিকিউটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট বলো তো? এমসিকিউটা। সো এমসিকিউটা ভালোভাবে দেখো। তোমার গত 2 ক্লাসে যা পড়াইছো ওইখান থেকে সিকিউ আসবে। গত 2 ক্লাসে যা পড়াইছো ওইখান থেকে সিকিউ আসবে। তার মানে যে এই অংশটা কম পড়ে যাবে এমন না কিন্তু, হ্যাঁ? এই অংশটা যে কম পড়ে যাবে এমন না, অনুবন্ধী অম্ল ক্ষারকটা পড়বা। ওকে, ঠিক আছে, ভালো থাইকো, টাটা, বাই বাই।